রাতের খাবার শেষে সবকিছু গুছিয়ে নিজেই ঘরে যাচ্ছিল চিত্রা। রুমের সামনে এসে খেয়াল হয় মামুনি ওষুধগুলো খেলো কিনা। ভাবনার মাঝে শিওর হতে চলে আসে লুৎফুন বেগমের ঘরের দিকে। একসময় মানুষটার দায়িত্বে তো সে ছিল, কিন্তু এখন এখন লুৎফুন বেগমই তার দায়িত্বে ভেবেই কিঞ্চিত হাসি ফুটে উঠল তার ঠোঁটে। এগোতে লাগলো মামুনির ঘরের দিকে। নিভ্রানের অভিযোগের বাক্য কর্ণপাত হতেই হঠাৎ দরজার সম্মুখে দাঁড়িয়ে গেল চিত্রা। এদিকে নিভ্রান বলতে থাকলো, আমাদের দায়িত্ব মা সেটা ভুলে গেছে, চলবে না, ওর কোনো ক্ষতি হতে দিতেও পারি না। আমি মা হয়ে কি ওর ক্ষতি চাই বাবু? তাহলে একা একা যেখানে সেখানে পাঠাও কেন? আমি কি নেই, সামলাতে পারি না কেন কিছু? তা তো বলছি না। তাহলে তুমি জানো না বেয়াদবটা নিজের খেয়াল রাখতে চায়ও না, ছোটাছুটি করা তার অভ্যাস। আল্লাহ না করুক আজকে যদি কিছু হয়ে যেত ওর, ঠিক থাকতে পারতে এতক্ষণে? ছেলেটার কথায় জবাব দিতে পারলেন না লুৎফুন বেগম। কি বা বলবেন তিনি? অভিযোগ তো আর মিথ্যে নয়। এই জন্যই তো নিভ্রানের চেয়ে অধিক টেনশন হয় চিত্রাকে নিয়ে। সারাদিন ছুটোছুটি করে সংসার সামলানো, অন্যের খেয়াল রাখতেও জানে, অথচ নিজের খেয়ালই রাখতে পারে না। মেয়েটাকে নিয়ে তার বড়ই চিন্তা হয়, তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয়। লুৎফুন বেগমের কোলে মাথা রেখে চিত হয়ে শুয়ে আছে নিভ্রান। রাতের খাবার শেষ, সারাদিন পর মায়ের কাছে এসেছিল নিভ্রান। টুকটাক মায়ের খোঁজ খবর নিতে নিতে চিত্তার প্রসঙ্গ আসে, আর তখনই নিজের জমিয়ে রাখা রাগের বহিঃপ্রকাশ করে ফেলে নিভ্রান। লুৎফুন বেগম ছেলের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমার কথা আর শুনে কই, তোর ধমকা ধমকি একটু কাজ দেয়। কি আর করবি বল? চাটিয়ে একদিন গাল লাল করে দিব। তোমার মেয়ের খুব বার বেড়েছে তাই না? মোবাইলটাও নিজের সাথে রাখতে চাই না, বেয়াদব একটা। ফাজিল ছেলে, বকাবকি করবি তো খুব খারাপ হয়ে যাবে বলছি। তৎক্ষণাৎ ঘরে প্রবেশ করে খানিকটা জোরেই বলে উঠল চিত্রা। কথাগুলো যে তাকে নিয়েই হচ্ছিল তা বুঝতে বেগ পেতে হলো না। উল্টো দিকে হওয়া নিভ্রান মাথা তুলে নিল মায়ের কোল থেকে। চিত্রাকে দেখে কপাল কুঁচকে ফেলল। পুনরায় লুৎফুন বেগমের কোলে মাথা রেখে বলল, উফ, মাথা ব্যথা। কি কি বললে তুমি? মাথা ব্যথা বেড়ে গেল, জোরে জোরে চোল টানো তো। কথাগুলো যেন চিত্রাকে নজর আন্দাজ করতেই বলল, তা বেশ বুঝতে পারলো মেয়েটা। রাগে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। লুৎফুন বেগম ওর কথা ছাড় তো মা, আমার কাছে আয়। বলতেই এগিয়ে এলো চিত্রা। বিছানায় গা গুটিয়ে কাঁধে হেলান দিয়ে মাথা রাখলো লুৎফুন বেগমের। তাতে নিভ্রানের সামান্য ব্যাঘাত ঘটলো। বলল, এই মাথা মোটা, দূরে দূরে যাও বলছি। আমার গা ঘষাঘষি করছো কেন? চিত্রা খানিকটা রাগ নিয়ে বলল, আজ এইটা কথা বললে তোমার এই ফাজিল ছেলেটাকে আমি কিন্তু খামচে দেবো মামুনি। এসব খামছে দিতে আমি কি নিশ্চুপ দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ থাকবে। আমাকে অকারণে বকাবকি করার জন্য তোমার শাস্তি। আমি অকারণে বকাবকি করি? বেয়াদব মেয়ে, মোবাইল ছাড়া কেন বেরিয়েছিলে বাসা থেকে? মায়ের কোল থেকে মাথা তুলে বেশ জোরেই বলল নিভ্রান। ধমকের সুরে বলা কথায় কিঞ্চিত ভীতি হলো চিত্রার, কিন্তু তার চেহারার প্রকাশ করলো না। লুৎফুন বেগম তাকে থামানোর চেষ্টা, আহ বাবু, এবার থাম তো। কিন্তু থেমে রইল না চিত্রা। প্রতিবাদ করে বলল, আর তুমি যে রাগ দেখিয়ে আমার কথা না শুনে কল কেটে দিয়েছিলে, তার বেলায় তোমাকে বলতেই কল দিলাম, অথচ তুমি প্রত্যুত্তরে জবাব দিতে পারলো না নিভ্রান। আসলেই দোষটা তারই। তখন মেয়েটার কথা শুনলেই রাগের সম্মুখীন হতে হতো না চিত্রার। কি বার করতো? পরিস্থিতি তো এমন ছিল। নিভ্রানের নিশ্চয়তা চিত্রার জোর বাড়ালো, বৈঠকই কমলো না। চট করে নিভ্রানের জায়গা দখল করে শুয়ে পড়লো লুৎফুন বেগমের কোলে। তাতে নিভ্রান প্রতিবাদ করতেই চিত্রা বলে উঠল, আর একদম রাগ দেখাবে না আমাকে। সারাদিন তোমার রাগের ঝাড়ি খেতে খেতে আমি বড্ড ক্লান্ত। আমাকে এখন ঘুমোতে দাও নিবরান ভাইয়া। সহসায় চোখ দুটো বন্ধ করে ফেললো চিত্রা। গভীর ঘুমে ডুবে গেছে এমন একটা ভাব করলো। নিভ্রান রাগে কটমট করলেও ছেলে মেয়ের কাণ্ডে হেসে ফেললেন লুৎফুন বেগম। নিভ্রানকে উদ্দেশ্য করে বললেন, অনেক রাত হয়েছে, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। এটা কি যাবে না রুমে?
নিভরানের কণ্ঠে খানিকটা নড়ে চড়ে লুৎফুন বেগমকে আরো জড়িয়ে নিল, বোঝাতে চাইলো সে রুমে যেতে ইচ্ছুক নয়। লুৎফুন বেগম হেসে চিত্রার মাথায় এক হাত রেখে বললেন, থাকুক আজকে। তাহলে আমিও থাকি মা, পরের রুমে যাব। বলেই একটু উপরে উঠে এলো, ঠিক চিত্রার মতো খাটে হেলান দিয়ে মায়ের কাঁধে মাথা রাখলো। লুৎফুন বেগমের হাসিটা প্রশস্ত হলো অচিরেই, স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। এদিকে চিত্রার ঠোঁটের হাসিটাও বেড়ে গিয়েছে তখনই, যখন নিভরান আমিও থাকি কথাটা বলে উঠল। সাথে অস্বাভাবিক হয়ে উঠেছে তার হৃৎপিণ্ড। মনে মনে চিত্রা বলে উঠল, উফ, মানুষটা এমন কেন, এমন অদ্ভুত কেন মানুষটার? সন্নিকটে থাকার অনুভূতিগুলো কেন কেন কেন? হাসির ধমকে একে অপরের গায়ে এসে পড়ছে দুই বান্ধবী। পেটে হাত রেখে চেষ্টা চালিয়েও যাচ্ছে তাদের হাসি থামানোর, কিন্তু কাজে দিচ্ছে না কোনোভাবেই। বারান্দায় রাখা ছোট খাটো পাতলা গদি বিছানায় এক চৌকিতে বসে আছেন লুৎফুন বেগম। চোখ মুখে তার খানিকটা বিরক্তির রেশ। মেয়ে মানুষ হয়েছে, শান্ত শিষ্ট লাজুক শ্রেণীর হবে, সারাক্ষণ এভাবে হা হা হিহি করতে হবে কেন? মেয়ে দুটোর হাসির ধমক যখন থামলো না, তখন ধমকে উঠলেন লুৎফুন। হয়েছে, থামবি এবার? ফের যদি দাঁত কেলিয়ে এভাবে হাসতে দেখেছি তো একটাও মারও মাটিতে পড়বে না চিত্রা। লুৎফুন বেগমের কথা কর্ণপাত হলো না তাদের, তবে হাসির ধমক সামান্য কমে এলো দুজনেরই। চিত্রা সামনের মেয়েটার গায়ে হাতে বাড়ি দিয়ে বলল, সোমার চেহারাটা যদি দেখতিস যখন না আসছিল আমাকে খোঁচা দিতে। তোর মুখ ফুটে যে এইসব কথা বেরিয়েছে আমি ভেবে আশ্চর্য। কিভাবে বলছিস রে চিত্রা? মেয়েটার কথায় কণ্ঠে খাদ নামলো চিত্রার। বলল, ও নিবরান ভাইয়াকে নিয়ে কিছু বললে এমনিতেই আমার মাথা ঠিক থাকে না জিনিয়া। তোর মাথা ঠিক থাকে কখন? নিভরান ভাইকে দেখলেই তো যত পাগলামি শুরু হয়ে যায়। বলল জিনিয়া। তাতে বোধহয় কিঞ্চিত লজ্জা পেল চিত্রা, ধীর কণ্ঠে বলে উঠল, উফ, আসতে বল, মামুনি আছে তো। আহ, মেয়ে লজ্জা পাচ্ছে। নিভরান ভাইয়ের আগে পিছিয়ে যখন ঘুরতে থাকিস তখন লজ্জা কই থাকে? হ্যাঁ, ওর সামনে থাকলে ওর সাথে কথা বলতে গেলে এসব কিছুই মনে হয় না জেনে। চিত্রার কথায় ঠোঁট টিপে হাসলো জিনিয়া। বেশ আগ্রহ গেল। বরাবরের মতো মেয়েটাকে অধিক লজ্জায় ফেলতে বলল, আচ্ছা চিত্রা, তোদের বিয়ের পর কি এইভাবেই ও গো হ্যাঁ গো বলেই ডাকবি নিভরান ভাইকে, নাকি জান বাবু বলে ডাকবি? ছি, এসব কেন বলবো? কিলকিল করে হেসে উঠল জিনিয়া। এদিকে চিত্রার লজ্জার পরিমাণ বৃদ্ধি পেল। মূলত গতকাল সকালে স্বপ্নের কথাটা মস্তিষ্কে আসতেই বৃদ্ধি পেয়েছে তার লজ্জা। ছিছি, কি সব অসভ্য স্বপ্ন ছিল! ঠিক জিনিয়ার বাক্যের মতোই। জিনিয়াকে সমস্ত কথা বললেও নিভরানকে নিয়ে দেখা স্বপ্নের কথাটা বলতে পারলো না। পরবর্তীতে মেয়েটার লাগামহীন কথাবার্তা, সেই তো নিজেকেই লজ্জা পেতে হবে। সোমার সাথে বন্ধুত্বের সম্পর্কে জড়ালেও না হলেও জিনিয়ার সাথে চিত্রার সম্পর্কটা বেশ গভীর। তাদের বন্ধুত্বের ভিত। ছোটবেলা থেকেই একসাথে বড় হওয়া, বোঝাপড়াটাও অনেক ভালো। চিত্রার সরল চঞ্চল মনটাকে যেন খুব সহজেই বুঝে ফেলে জিনিয়া। চিত্রা সর্বক্ষণ তাকে সেভাবেই উপস্থাপন করে। সারাদিনে জমিয়ে রাখা বাক্য, নিভরানকে নিয়ে তার সূক্ষ্ম অনুভূতি, কত কত প্রণয়ের বাক্য, সবটাই তো মেয়েটার কাছে ভেঙে ছুঁড়ে উপস্থাপন করে চিত্রা। দুপুর গড়িয়ে প্রায় বিকেল, তখনই আগমন ঘটে জিনিয়ার। তাকে দেখেই চিত্রা উৎফুল্লতা নিয়ে উফ, কত কথা জমে আছে জিনি। বলতে বলতেই হাতের কাজগুলো দ্রুত সেরে নেয় চিত্রা। তারপর দুজনে গিয়ে বসে উঠানের মাঝারি আকৃতির আম গাছটার নিচে বসার জায়গাটায়। আম গাছের নিচে বসার জায়গাটায় নিভরানকে বলে করে চিত্রা বানিয়ে নিয়েছে। সুপারি ও আম গাছের জন্য বেশ ছায়া থাকে এখানটায়। কাছে দুটো বেলি ফুলের গাছ। ফুলে ফুলে গাছ দুটো যখন ভরে ওঠে তখনই এখানটায় যেন আলাদা এক পরিবেশের সৃষ্টি করে। উঠানের এই জায়গাটা চিত্রার বেশ পছন্দের, তাই এখানটায় বসার জায়গা গড়ে নিয়েছে ইট সিমেন্টের। জিনিয়াকে নিয়েই সেখানেই বসে বলে ওঠে, জানিস কি হয়েছে? না বলে জানবো কিভাবে? নিজের বোকামির কথায় হেসে ফেলে চিত্রা। তারপরে এক এক করে বলতে লাগে সোমার সাথে দেখা হওয়ার ঘটনা, তাদের মাঝে বিনিময় হওয়া বাক্যগুলো। সময় তখন অনেকটা পেরিয়েছে।
কিছুক্ষণ পরেই বোধহয় আজান পড়বে মাগরিবের। লুৎফুন বেগম চিত্রা ও জিনিয়াকে সতর্ক বাণী দিয়ে ঘরে গেছেন, কিন্তু তাতে হেলদোল নেই এই মেয়ে দুটোর। দুই বান্ধবী এক মনে তাদের আড্ডায় মশগুল। চিত্রাদের সামনের বাড়ির পাশের বাড়িটাই জিনিয়াদের। এ প্রায় পাশাপাশি বাড়ি হওয়ায় ফেরা তারা নেই জিনিয়ার, নেই বান্ধবীর সাথে দেখা করে আড্ডায় মেতে ওঠার সময়ক্ষণ ভুলে তাদের কথোপকথনের ব্যাঘাত ঘটিয়ে হঠাৎ বাইকের হর্ন শোনা গেল। খানিকটা চমকে উঠল চিত্রা, অচিরেই জিনিয়াকে উদ্দেশ্য করে বলল, নিভ্রান ভাইয়া এসেছে, আসছি। আসছি কথাটা নিভ্রানকে উদ্দেশ্য করে বলল, যদিও কর্ণপাত হলো কিনা ছেলেটার বোঝা গেল না। বান্ধবীর উৎসাহিত কণ্ঠে হাসে জিনিয়া, খোঁচা দিয়ে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, তোর ভাইয়াই এসেছে। উফ, একদম মজা নিবি না। বলতে বলতে উঠে এলো চিত্রা। জিনিয়াও বসে রইল না, চিত্রার পিছু পিছু এগোতে লাগলো। বলল, সেই সাহস কি আর আমার আছে? কিন্তু আফসোস ঠিকই আছে, বুঝলি চিত্রা? আফসোস? কিসের আফসোস? তোর নায়ককে পেয়ে আমাকে ভুলে যাবি, সেই আফসোস। জিনি তুই। শোন, তোর হিরোর সাথে প্রেমলাপ গুরুতর কর, নয়তো দেখবি কেউ গুরুতর প্রেমলাপ চাইলে তোর হিরোকে ভাগিয়ে নিয়ে যাবে। কণ্ঠে খাদ নামিয়ে বলল জিনিয়া। কথাটা খুব একটা কর্ণপাত করলো না চিত্রা। ততক্ষণে গেটের কাছে পৌঁছে গেছে তারা। কিঞ্চিত হেসে জিনিয়াকে, আমার জিনিস কারোর কপালে সইবে না জিনিয়া। বলেই মেইন গেট খুলে দিল চিত্রা। তৎক্ষণাৎ বাইক নিয়ে ভেতরে ঢুকলো নির্বাণ। উঠানে বাইক পার্ক করে মাথা থেকে হেলমেট খুলে রাখলো, বাইকের সাথে রেখে নেমে দাঁড়ালো। চিত্রার সাথে জিনিয়াকে দেখে মিষ্টি হাসলো নির্বাণ। মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, আরে জিনিয়া, কেমন আছো? এই তো ভাইয়া চলছে, আপনি কেমন আছেন? কিঞ্চিত হেসে উত্তর দিল জিনিয়া। প্রত্যুত্তরে নিভ্রান, এই তো যেমন দেখছো। বলে একটু থামলো নিভ্রান। সেকেন্ডের মতো সময় নিয়ে ফের বলে উঠলো, এবার তো ফাইনাল দিচ্ছ তাই না? প্রিপারেশন কেমন? আর প্রিপারেশন, আমি তো চিত্রার মতো ভালো স্টুডেন্ট নয়, চলছে মোটামুটি। আর্যকে চিত্রার দিকে তাকালো নিভ্রান, মনে মনে আওড়ালো ভালো স্টুডেন্ট। তারপর বিড়বিড় করে বলল, ভালো স্টুডেন্ট বলে কি লেখাপড়া ছোড়ে বাড়িতে বসে আছে? কিছু বলবেন ইভরান ভাই? নিভ্রানের ঠোঁট নাড়ানো রেখেই জিজ্ঞেস করলো জিনিয়া। তাতে অস্বীকার করলো ছেলেটা, কথা কাটতে বলল, কিছু না। জিয়াদের কি খবর? কয়েকদিন দেখছি না যে। আসলে ভাইয়া তো অফিসের কাজে ঢাকার বাইরে গেছে, ফিরবে বোধহয় পরশু। আচ্ছা। বেশ সাধারণ কথোপকথন তাদের। তবুও আর কথা বাড়ালো না নিভ্রান, চিত্রার দিকে নজর ফিরিয়ে। মা কোথায়? মামুনি ঘরে, নামাজে বসবে তো। চিত্রার উত্তর পেতেই আর দাঁড়ালো না নিভ্রান। চিত্রাকে উদ্দেশ্য করে তুমি আসো বলে আর পিছন ফিরে তাকালো না ছেলেটা। উঠান পেরিয়ে বারান্দা পেরিয়ে ভেতরে ঢুকে গেল। এদিকে হেসে উঠে জিনিয়া বলল, জলদি যা চিত্রা, তোকে কাছে পাওয়ার তাড়নায় তোর হিরোর তো আর তর সইছে না। ছি, কিসব অশ্লীল কথাবার্তা, এসব কিছুই না। কিছু তো হবেই। কাছে আসো, চোখে চোখ রাখো, আলতো করে দুজন মিশে যাওয়া, তারপর আদরে। এই চুপ, একদম চুপ করে যাবি। এখন বাড়ি যা, নয় তোর চাচি রাগারাগি করবে। লজ্জা মাখা কণ্ঠে বেঁধে বেঁধে গেল যেন চিত্রার কথা। খিলখিল করে হেসে উঠল জিনিয়া। কিছু বলার জন্য মুখ খুলতেই চিত্রাকে ডেকে ভেসে আসলো নিভ্রানের কণ্ঠস্বর। শখের পুরুষের কণ্ঠস্বরে নিশ্চুপ থাকতে পারলো না চিত্রা। সামান্য চেঁচিয়ে বলল, আসছি। তাতে হাসির বেগ বাড়ল বই কি কমলো না জিনিয়ার। চিত্রাকে, তোমার ওর যে আর তর সইছে না দেখি, জলদি যাও বাবু, চুমুটুমু দিয়ে ঠান্ডা করো গিয়ে। রাগিত স্বরে চেঁচিয়ে উঠলেও গায়ে লাগলো না জিনিয়ার। হাসতে হাসতে বেরিয়ে গেল গেট পেরিয়ে। জিনিয়ার কথায় বেশ লজ্জা ঘিরে ধরলো চিত্রাকে। থম মেরে সেখানে দাঁড়িয়েই রইল, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না। দ্বিতীয়বার নিভ্রানের কণ্ঠস্বর পেয়ে প্রায় ছুটে গেল বাড়ির ভেতরে।
অফিস থেকে ফেরার পর নিত্যদিনের অভ্যেসগত এক গ্লাস লেবুর শরবত নিয়ে নিভ্রানের রুমে হাজির হলো চিত্রা। বেশ সময় নিয়ে বানিয়ে ফ্রিজে রেখে দেয়। নিভ্রান বাড়ি ফিরতেই গ্লাসে ঢেলে হাজির হয় তার রুমে। আজকেও তার ব্যতিক্রম হলো না। নিভ্রান এজন্যই ডাকাডাকি করছিল বুঝতে গ্লাস হাতে ঠান্ডা শরবতটা নিয়ে রুমে ঢুকলো চিত্রা। নিভ্রানের সামনে দাঁড়িয়ে গ্লাসটা বাড়িয়ে নিতে বলল। গ্লাসটা হাতে নিয়ে নজর বুলিয়ে চিত্রাকে পর্যবেক্ষণ করলো ছেলেটা। কপাল কুঁচকে বলল, মাথায় কাপড় কই? আজান দিচ্ছে না? মন কই থাকে?